দীর্ঘদিনের অভিজ্ঞতা স্যার আপনার, বিভিন্ন সময় এয়ার স্ট্রাইক হয়তো আপনি খুব কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতাটা আপনার রয়েছে যে যদি আমেরিকা এয়ার স্ট্রাইক চালায় ইরানের ওপর, তাহলে ইরানের পক্ষে কারা কারা দাঁড়াচ্ছে এবং আমেরিকাকে এবার তাহলে মজা কারা কারা দেখাবে? প্রথমে তো এটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং কি ইউএসএ অ্যাটাক করবে না, আর আচ্ছা। যদি বা অ্যাটাক করুক তো ওর পিছনে কেউ দাঁড়াবে না, কারণ কি রাশিয়া নিজেই ইনভলভ আছে ইউক্রেন ওয়ারে। আর চায়না চায় না কি ওর ইকোনমিক যে রাইসটা হচ্ছে, পাওয়ারটা হচ্ছে, ওটা কোথাও যাক। কারণ কি চায়না নিজেই তাইওয়ানের পিছনে পড়ে আছে, তো ও চাইবে না কি আমি ইরানকে ব্যাক করি যাতে কি ওর তাইওয়ানে কোনো প্রবলেম হোক। রাশিয়া চাইবে না, কারণ কি ওর ইউক্রেন ওয়ারে চলছে ওর কথা। তো কেউ আসবে না ইরানের দেশে। ইরান জানে কি আমি ওকে নিজেই সবকিছু করতে হবে, এই জন্য ওরা ব্যাকআউট করছে না, বলে কি আমরা আছি। ইনফ্যাক্ট সুপ্রিম লিডার তো বলেছে কি আমরা মরে যাব ওয়ারে, কিন্তু আমরা কখনো সারেন্ডার করবো না আর কখনো নেগোসিয়েটিং টেবিলে যাব না উইথ গান অন আওয়ার হেড। মানে বন্দুকটা যদি আমাদের মাথায় লাগানো হচ্ছে তা আমরা যাব না যতক্ষণ বন্দুকটা সরানো যাবে না। পিসফুল থাকলেই আমরা নেগোসিয়েট করবো, না তো নেগোসিয়েট করবো না। আমেরিকার পক্ষে কারা থাকবে? ইউরোপের অবস্থান এখন কি? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ইউরোপ তো আমেরিকার সব থেকে বড় অ্যালাই, সেটা আমরা দেখেছি, অনেক আগেও দেখেছি, বহুবার দেখেছি, কিন্তু কোথাও গিয়ে ইউরোপও যেন এখন একটু আমেরিকার নির্দেশনামা থেকে সরে আসছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছিল, ইউরোপের আকাশসীমা বেশ কিছুদিন ধরে রাশিয়ার জন্য বন্ধ রাখার একটা নির্দেশ এসেছিল এবং ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু সেটা করেও ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যদি রাশিয়া ইউএসএ সঙ্গে সেই আবার তার সেই পুরনো রাগটা তুলতে চায় ইরানকে কেন্দ্র করে, ইউরোপ কি আমেরিকার সঙ্গে থাকবে? আপাতত সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেন কি ট্রাম্প নিজের যে বন্ধু অ্যালেস গুলো আছে ওদের সঙ্গে অনেক রিলেশনটা খারাপ করে দিয়েছে। আর ইউরোপের নিজেই ইকোনমিক কন্ডিশনটা অনেক খারাপ। ওরা আফটার যে কোভিড হয়েছিল ওর পর থেকে ওদের ইকোনমিটা রিকভারি করেনি, ওদের ইনফ্লেশনটা অনেক হাই আছে, আর গ্রোথ জিডিপি গ্রোথটাও নাই। তো ইকোনমি যদি না থাকে তো ওরা মিলিটারি পাওয়ারটাও কমে যায়। এর প্রাইম এক্সাম্পল হচ্ছে আমাদের আগে যখন ইউএসএসআর ছিল, ওরা মিলিটারি পাওয়ার ছিল কিন্তু ইকোনমিক পাওয়ার ছিল না, এই কারণে ইউএসএসআরটা ব্রেক করে গেল। আর রাশিয়াও একটা মিলিটারি পাওয়ার আছে, ইকোনমিক পাওয়ার নেই। এই ভুলটা চায়না করতে চায় না, এই জন্য ও নিজের ইকোনমিক পাওয়ারটা বাড়াচ্ছে আর ওর সঙ্গে সঙ্গে ও মিলিটারি পাওয়ারটা বাড়াচ্ছে। তো যখন ইউএসএ যদি ইরানকে অ্যাটাক করে, ফার্স্ট অফ অল ওকে কারো ব্যাকআপ চাই না, কারণ একলাই এত পাওয়ারফুল আছে কি কোনো কান্ট্রিকে অ্যাটাক করতে পারে। কিন্তু যদি কেউ রেসিপ্রোকেশন হয়, কেউ যদি অন্য কিছু করে, ওর ফ্রেন্ডলি কান্ট্রিকে অ্যাটাক করে, তখন ইউএসএ কে একটু প্রবলেম হবে সব কান্ট্রিকে একসঙ্গে ডিফেন্ড করা। বাট সার্টেনলি ইউরোপ আসবে না, ইউরোপ কিছু সাপোর্ট করবে না ইউএসএ কে। ঠিক। আমি এই যে নেটো নেটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো, একটা কান্ট্রিকে যদি কেউ অ্যাটাক করে বাকি কান্ট্রিগুলো সেই দেশকে গিয়ে আটকাতে পারে বা অ্যাটাক করতে পারে, একটা বিষয় রয়েছে। আমি সিমিলারলি আমি এসিওর কথায় যদি আসি, এসিও কি তাহলে সেই জায়গায় গিয়ে কোথাও একটা একজোট হয়ে দাঁড়াবে? না, এসিও তো এমনি কোনো আমাদের ডিল নেই, এগ্রিমেন্ট নেই কি যখন একটা কান্ট্রি অ্যাটাক হবে ঠিক, তো ঠিক। বাকি কান্ট্রি আসবে। হ্যাঁ, বাট কিন্তু ভার্বালি তো আলোচনা হয়েছিল যে আমরা একত্রিত হতে চাই। বাট ওটা হয়নি, এখন ডিসকাশন চলছে। বাট আচ্ছা। নেটো বিষয়ে একটা জিনিস বলতে চাই কি নেটো ইটসেলফ একটা প্রবলেমে ফেসে গেছে, কারণ কি ইউক্রেন নেটো জয়েন করতে চাইছিল আর নেটো কান্ট্রিরাও চাইছিল কি ওরাও জয়েন করুক, কিন্তু রাশিয়া অ্যাটাকের পর ওরা ইউক্রেনকে ছেড়ে দিল, হাতছাড়া করে দিয়েছে। আর সেকেন্ডলি এখন ইউএসএ নিজেই গ্রিনল্যান্ডকে বলছে কি আমরা অ্যাটাক করবো আর ওটাকে অ্যানেক্স করে নেবো, যখন কি ওটা কানাডার আন্ডারে আছে, হুইচ ইজ এ নেটো কান্ট্রি। তো ওরা নিজের মধ্যেই লড়াই করছে, তো নেটো নিজেই শিওর নাই কি ওরা কি হবে আর কি হবে না, ওদের ফিউচারটা কি আছে। তো এটা কনফিউশনের মধ্যে নেটো কিছু করবে না যদি ইউএসএ অ্যাটাক করুক ইরানকে, অর সামবডি অ্যাটাকস ইরান ইউএসএ, ওর ইন্টারেস্টকে যদি কেউ অ্যাটাক করে তো ইউরোপ কিছু করবে না, নেটো কিছু করবে না। পাকিস্তানের ভূমিকা কি হতে পারে? এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, কারণ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আবার একটা লড়াই, একটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে। এই ইরান ইস্যুতে পাকিস্তান কি দাঁড়াবে ইরানের পাশে? মুসলিম কান্ট্রি। পাকিস্তান তো নিজেই কিছু নেই, সবসময় সবার কাছে বেগিং করছে, পয়সা চাইছে। ও ইউএস এর কাছ থেকে এত পয়সা নিচ্ছে, ইভেন ইরানের কাছ থেকে পয়সা নিচ্ছে, তো ও দুজনের কাছ থেকে পয়সা নিয়ে ওর কাছে কোনো স্ট্যান্ডিং নেই, ও কোথাও কিছু বলতে পারবে না, কাউকে কিছু করতে পারবে না, ওর নিজের মিলিটারি পাওয়ারই নেই। তো আর কি ও কাকে হেল্প করবে, আর কিছু বলতে পারবে না, কোনো স্ট্যান্ডিংই নেই ওর ওয়ার্ল্ডে।
এই জন্য পাকিস্তানের কোনো রোল হবে না এতে। ঠিক। তাহলে কোথাও গিয়ে এই যে একটা যুদ্ধ, এটাকে কি কোথাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে দেখতে পারে গোটা বিশ্বের মানুষ? কারণ ভূ রাজনৈতিক মানচিত্রের একটা অনেক অদল বদল হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সময় হয়েছে, যে সময় আমরা হিরোশিমা বা নাগাসাকির ঘটনাগুলো দেখেছি, তার থেকে তো বিশ্ব এখন অনেকটা এগিয়ে গেছে স্যার। আবার যদি একটা এরকম ঘটনা ঘটে, সেইটা তো আরো ভয়ঙ্কর। হয়তো একটা দুটো দেশ যদি সেই রকম কিছু ঘটনা না করুক ঘটে, বা যদি সেই রকম দিকে এগিয়ে যায় বা পরিস্থিতি, তাহলে তো দেখা যাবে হিরোশিমা নাগাসাকি তো দুটো জায়গা, কিন্তু এখন দেখা যাবে হয়তো একটা দেশই মানচিত্র থেকে উধাও হয়ে গেল। সেই রিস্কটা কি কেউ নিতে চাইবে, যতই মহাশক্তিধর দেশ মহাদেশ আমেরিকা হোক না কেন? এটা ঠিক বলেছেন, আমেরিকাও জানে কি যদি ওরা ডাইরেক্ট অ্যাটাক করলে ইরানকে, তো ইরান ফের বাকি পুরো ওয়েস্ট এশিয়াতে অ্যাটাক করে দেবে। তো এটা একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার লিড হতে পারে। তো এটাও ওদের একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, যার জন্য ওরা আগে বাড়ছে না, অ্যাটাক করছে না, সাইকোলজিক্যালি প্রেশার ডালছে। বাট ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 3 যদি না হয়, আর নেক্সট ওয়ার যদি না হয়, তো ওয়ার্ল্ড অর্ডার এমনিও চেঞ্জ করছে। ইউরোপিয়ান পাওয়ার যে আগে এত পাওয়ারফুল কান্ট্রি ছিল, নেশন ছিল, সব ওরা পিছনে হয়ে গেছে। ইভেন জিডিপি তে ওরা ইন্ডিয়ার পিছনে হয়ে গেছে। তো ফিউচার যে হবে ওয়ার্ল্ড পাওয়ার, ওতে ইউএসএ, চায়না আর ইন্ডিয়াই থাকবে, ইভেন রাশিয়া ওখানে থাকবে না। তো এই তিনটাই পাওয়ার আছে যেটা এখন ফিউচার ওয়ার্ল্ড অর্ডারকে কন্ট্রোল করবে, এরা বোথ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি কন্ট্রোল করবে। তো এটাই ফিউচার আছে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে এই যে রাশিয়া, চায়না, এদের সঙ্গে তো ইরানের বেশ ভালো সুসম্পর্ক। এমনকি আমরা চাবাহার যে বন্দরটা রয়েছে সেখানে ভুলে গেলে চলবে না, সেখানে চীনের বেশ কিছুটা ইন্টারেস্ট রয়েছে, রাশিয়ারও ইন্টারেস্ট রয়েছে, ভারতের ছিল কিছু সেখানে ইন্টারেস্ট, কিন্তু ভারত এখন এই মুহূর্তে আর চাবাহার বন্দরের দিকে ভারত খুব একটা নজর দিচ্ছে না, তারা সেখান থেকে সরে এসেছে। এই স্ট্রেট অফ হরমুজটা যদি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ এই হরমুজ প্রণালীটা, তাহলে এই যে পাইপলাইনটা রয়েছে যেটা চীন পর্যন্ত গেছে তেলের, তাহলে তো একটা বিশাল ধাক্কা লাগবে। এই আপনি যেটা বলছেন যে এই দিকটাতে বিশেষ করে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, এই দিকগুলোতে তাহলে তো তেলের সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে। না, এটা অ্যাকচুয়ালি এফেক্ট তো হবে, কিন্তু ইন্ডিয়া চায়না দুজনেই রাশিয়া থেকে অনেক ইম্পোর্ট করতে পারি আমরা অয়েল। তো সিন্স আমরাই হচ্ছি যে ম্যাক্সিমাম অয়েল ইউজ করছি পুরো ওয়ার্ল্ডে, চায়না নম্বর 1-এ অ্যান্ড ইন্ডিয়া নম্বর 2-তে, আর আমাদের ম্যাক্সিমাম অয়েলটা রাশিয়া থেকে আসছে। তো ইভেন যদি স্ট্রেট অফ হরমুজকে যদি বন্ধ করা, ইরান এটাও থ্রেট করেছে যে আমরা স্ট্রেট অফ হরমুজে অ্যাটাক করে ওটাকে বন্ধ করবো, যে থেকে অয়েল ট্যাঙ্কার্স গুলো থ্রু না মুভ করতে পারে। এই জন্য কি হবে, শর্টেজ অফ অয়েল হয়ে যাবে অ্যান্ড প্রাইস বাড়বে। তো ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড একটুখানি প্রবলেম হবে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিজ যে টোটালি ডিপেন্ডেন্ট আছে অন দিস অয়েল। ইন্ডিয়া এন্ড চায়না তো বেশি প্রবলেম হবে না, কারণ কি আমরা রাশিয়া থেকে অয়েল করতে পারি, আর রাশিয়া